বাদল। কবে? কাল বিকেলে 4:30। ওকে, ঠিক আছে। জায়গাটা ছিল উত্তরপ্রদেশের কানপুর শহর। দিনটা ছিল 2016-র 6 জুলাই। বিকেল তখন 4:30 মতো বাজে। ধীরেন্দ্র চৌধুরী তার বাড়ির দরজা বন্ধ করে কোথাও চলে গেলেন। এই বাড়ির বন্ধ দরজার পিছনে ভয়ঙ্কর দুটো খুন হতে চলেছিল। ধীরেন্দ্র চৌধুরীর বাড়ি ফিরে এই বিষয়ে একেবারেই কিছু আন্দাজ হওয়ার ছিল না যে তার বাড়িতে দুটি মার্ডার হয়েছে। কারণ তাকেও সেদিন খুন করা হয়েছে। বলুন। আমি আপনার প্রতিবেশী মিস্টার চৌধুরী বাড়িতে কুরিয়ার দিতে এসেছিলাম, কিন্তু কেউ দরজাই খুললো না। হ্যাঁ, তাহলে বাড়িতে নেই হয়তো। কিন্তু ম্যাডাম বাইরে থেকে তো বন্ধ করা নেই, আর ভেতর থেকে ভেতর থেকে?
স্যার আমি 5:25 এসেছিলাম এখানে ডেলিভারি দিতে। তারপর 3-4 বার আমি বেলও বাজিয়েছি। তারপর আমি এই চিহ্ন দেখলাম স্যার, লাল। তারপরে আমি প্রতিবেশী ম্যাডামকে গিয়ে বললাম স্যার। কি জিনিসের কুরিয়ার? ডকুমেন্টস আছে স্যার। আমি আগেও এখানে এসেছি 3-4 বার ডেলিভারির জন্য। ইনি তো উনি ধীরেন্দ্র চৌধুরী, এই বাড়ির মালিক। স্যার, এটা ওনার পকেট থেকে পড়ে গেছিল হয়তো। উনি লতা দিদি, ধীরেনবাবুর স্ত্রী। আর ওই যে ভিতরে বেডরুমে যে মেয়েটা আছে সেটাকে? স্যার আমরা জানি না এই মেয়েটাকে। স্যার, একে আমরা অনেকবার যাতায়াত করতে দেখেছি, কিন্তু এ যে কে জানি না। ধীরেনবাবু আর লতা দিদির একটা ছেলে আছে, সৌরভ, কিন্তু ও এখানে থাকে না। ও কোথায় থাকে? স্যার, ও লখনৌয়ে চাকরি করে কোনো সফটওয়্যার কোম্পানিতে। কিসব বাজে বকছেন আপনি? আপনি কে? আমি কানপুর পুলিশের ইন্সপেক্টর বিনোদ রানা বলছি। এই মুহূর্তে আমি তোমাদের বাড়ির হলে রয়েছি। এখানে আমরা তোমার পেরেন্টস আর একটি ইয়াং মেয়ের লাশ পেয়েছি, যার এখনো কোনো আইডেন্টিফিকেশন হয়নি। না স্যার, আমি জানি না এই মেয়েটাকে। আমরা তোমার পেরেন্টস এর লাশ হলে আর মেয়েটির লাশ বেডরুমে পেয়েছি। কে মারলো আমার প্যারেন্টসকে? সৌরভ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছো। বুঝতেই পারছো তোমার প্রশ্নের থেকে আমাদের প্রশ্ন অনেক বেশি আছে। বোধহয় ওখানে টিভি ছিল স্যার। 3টে মার্ডার করবার পর টিভি নিয়ে গেছে? হতে পারে স্যার, রিপেয়ারিং এর জন্য নিয়ে গেছে। কারণ বাড়ির অন্য কোনো জিনিস চুরি করেনি। কিন্তু দুজন মহিলার গায়ে কিন্তু গয়না রয়েছে। লোকটার মোবাইল আর ওয়ালেট দুটোই ঠিকঠাক। আর বাড়ির কোনো আলমারি কিন্তু খোলা হয়নি। রাঠোর, ওই কন্ডমস? স্যার, কন্ডোমের আরো 2টো প্যাকেট ওনার পকেট থেকে পেয়েছি। স্যার, স্যার এই দুটো ফোন পাওয়া গেছে। একটা ওই মেয়েটার লাশের পাশে আর একটা বেডরুমে। তাড়াতাড়ি কল রেকর্ডস বের করো, জানা যাবে মেয়েটিকে। কোনো চিৎকার তো আমরা শুনিনি। স্যার, আমাদের বাড়ি তো পাশেই। স্যার, কেউ জোরে কথা বললেই তো আমাদের বাড়ি থেকে শোনা যায়। কিন্তু হ্যাঁ, বিকেলের দিকে প্রায় 4:30 নাগাদ ধীরেনবাবুকে বাড়ি থেকে বাইরে যেতে দেখেছি। স্যার, একটা ফোন লতা চৌধুরীর আর একটা ফোন ধীরেন চৌধুরীর। তৃতীয় ফোনটা মেয়েটার হবে। নাম জানা গেছে? হ্যাঁ স্যার, নেহা স্যানি। তৃতীয় ফোনটা থেকে যখন ধীরেন চৌধুরীর ফোনে ফোন করা হয় তখন এই নামটাই ফ্ল্যাশ হয়। রাঠোর, আমার খুব অদ্ভুত লাগছে। ধীরেন্দ্র চৌধুরী আর তার স্ত্রী লতা চৌধুরী, আর এই মেয়েটি নেহা সাইনি, আর ওই কন্ডম। স্যার, এই ধীরেন চৌধুরী নিজের বাড়ি থেকে 4:30-র সময় বেরিয়েছিল। এই কথাটা ওনার প্রতিবেশী মিতালি রায় কনফার্ম করেছে। আর এই ধরুন 5:25 নাগাদ এই কুরিয়ারের ছেলেটা এসেছিল। তোমার নাম কি যেন বললে? রবীন রায়। ঠিক 5:25 এসেছো? হ্যাঁ স্যার, একদম। আমাদের তো নিয়মই হলো টাইমে ডেলিভারি করা। রাঠোর, আই থিঙ্ক ধীরেন্দ্র চৌধুরী ফিরে এসেছিলেন, এসে খুঁটা হন। কিন্তু স্যার, বাড়িতে কোথায় ফোর্স এন্ট্রির চিহ্ন নেই। কিন্তু ধীরেন্দ্র চৌধুরী বাইরে গেছিলেন কন্ডম নেওয়ার জন্য। এই কথাটা আশেপাশের মেডিকেল স্টোর থেকে জানা যেতে পারে স্যার। খোঁজটা নাও আর পুরো ফোন রেকর্ডসও বার করো। আগে জানি তো নেহা সাইনিকে। নেহা সেনি? না স্যার, আমি কোনো নেহা সেনিকে চিনি না। সৌরভ, তুমি কম্পিউটার প্রোগ্রামার লখনৌতে। লখনৌ এখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা। তো প্রায় দিনই নিশ্চয়ই বাপ মায়ের সঙ্গে দেখা করতে বাড়ি ফিরতে? না স্যার, যখনই সময় পেতাম চলে আসতাম। জব ডিমান্ডিং আছে স্যার। তোমার বাবা কি কাজ করতেন? প্রপার্টির কাজ করতেন স্যার, এজেন্ট ছিলেন। কি ধরনের প্রপার্টি? ফ্ল্যাট, বাড়ি? আগে না প্র্যাকটিসের কাজ করতেন,
বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়াল কাজ ছিল, ছোটখাটো একটা কোম্পানি ছিল। এই মেয়েটি নেহা সাইনি, তুমি জানো না ওকে তোমার বাড়িতে কি করছিল? সে ব্যাপারে তোমার কোনো আন্দাজই নেই? আচ্ছা, এরকমটা তো হতে পারে যে তোমার পেরেন্টস ওকে পেইং গেস্ট রেখেছিল। নো আইডিয়া স্যার, আমি ঠিক জানি না স্যার বাড়িতে আমার মা বাবার সঙ্গে ওই মেয়েটা কি করছিল। পেইং গেস্টের কথা তো কখনো বলেইনি, আর আমি এই মেয়েটার নামও কখনো শুনিনি স্যার। ধীরেন্দ্র চৌধুরী আর লতা চৌধুরী দুজনেরই গলা কাটা হয়েছে। দরজায় যে ব্লাড স্যাম্পলস পাওয়া গেছে তা ধীরেন্দ্র বাবুর। মেয়েটিকে গলা টিপে মারা হয়েছে। মেয়েটির গলার মধ্যে ওড়না পেঁচানো ছিল। ওড়না জড়িয়েই মেয়েটিকে মারা হয়েছে হতে পারে। মেয়েটির বয়স কি হবে ডক্টর? 25 থেকে 28-এর মধ্যে। হ্যাঁ স্যার, ধীরেনবাবু আমাদের রেগুলার কাস্টমার। কাল কটার সময় এসেছিলেন? তাও ধরুন 5:45টার দিকে। কি ওষুধ কিনেছিলেন? স্যার উনি ওষুধ কিনেননি। কন্ডম? হ্যাঁ স্যার। উনি কি রেগুলার কন্ডম কিনতেন? হ্যাঁ স্যার। এখন উনি কেন কিনতেন এটা আমাকে জিজ্ঞেস করবেন না। স্যার, ফোন রেকর্ডস কালকের মধ্যে টেবিলে পৌঁছে যাবে। মেয়েটার ব্যাপারে আরো কিছু ইনফরমেশন পেতে পারি। ধীরেন্দ্র চৌধুরী কন্ডম নেওয়ার জন্য বাইরে বেরিয়েছিলেন। পোস্টমর্টম রিপোর্ট বলছে যে ধীরেন্দ্র চৌধুরীর স্ত্রী এবং ওই মেয়েটির মার্ডার ধীরেন্দ্র চৌধুরীর মার্ডারের মিনিট কয়েক আগে হয়েছে। মানে হলো, যখন ধীরেনবাবু বাড়ির বাইরে ছিলেন তখনই হত্যাকারী ওই দুজন মহিলাকে মেরেছে। যে মুহূর্তে ধীরেনবাবু বাড়ি ফিরেছেন সে ধীরেন চৌধুরীকেও মেরে দেয়। স্যার, ধীরেনবাবুকেও মারা হয়েছে, তো এটা তো স্বাভাবিক যে উনি তো খুনি নন। হ্যাঁ, কিন্তু এইটা হতেই পারে যে এই দুই মহিলার খুন ধীরেনবাবুই করিয়েছেন, আর তারপর এমন কিছু হয়েছে যে খুনি ওনাকেও মেরে ফেলেছে। অনেকগুলো পসিবিলিটিস আছে রাঠোর। দেখো, হত্যাকারী ইয়াং, সে দুজন মহিলাকে মেরেছে, তারপরে গ্যাঁট মেরে বসেছিল ধীরেনবাবুর জন্য। আর যে মুহূর্তে ধীরেনবাবু বাড়ি ফিরলেন সে তাকেও মেরে দিল। স্যার, যদি ভাড়ার গুন্ডা যে সুপারি দিয়েছে তাকেও মেরে ফেলে, তাহলে 99% শুধু টাকার জন্যই করেছে। কিন্তু ধীরেনবাবুর বাড়ি থেকে তো কিচ্ছু চুরি হয়নি। চুরিটাকে রুল আউট করছি স্যার। একদম। যদি ট্রিপল মার্ডারের উদ্দেশ্য অর্থ না হয়ে থাকে তাহলে বাকি থাকে ভালোবাসা নাকি ঘৃণা। সৌরভ কনফার্ম করেছে যে বাড়ি থেকে কিছুই লুট হয়নি। হ্যাঁ স্যার, কিন্তু টিভি সেটটাই গায়েব। কিন্তু কেউ টিভি সেটের জন্য 3-3টে মার্ডার কেন করবে? বলতে চাইছি, ব্যাপারটা অদ্ভুত না? ভীষণ অদ্ভুত স্যার। তবে এই মেয়েটার মোবাইলের মেসেজগুলো একটু অদ্ভুত স্যার। যেমন? এই ফোনটাতে এরকম অনেক মেসেজ রয়েছে, কিন্তু প্রতিটা মেসেজে শুধু একটাই শব্দ। সেই ওয়ার্ডটা কি? বাদল। বাদল। BADAL, বাদল। স্যার, হতে পারে এই বাদল কোনো কোনো কোডওয়ার্ড বা কোনো ইশারা। আর এই ইশারা আমাদের ইশারা করছে যে আমাদের চোখ আর আমাদের কানকে কেউ কোনোভাবে ধোঁকা দিচ্ছে না তো? মেয়েটার ফোন রেকর্ড দেখা যেতে পারে স্যার, তখনই জানা যাবে যে মেয়েটার নাম কি সত্যি নেহা সাইনি। স্যার, মেয়েটার নাম সত্যিই নেহা সাইনি। ফোন নাম্বারটা ওর নামে রেজিস্টার করা, আর সেলফোন কাস্টমার ফর্মে ওরই ফটোগ্রাফ এই রয়েছে। যে অ্যাড্রেসটা রয়েছে 34 নম্বর হনুমান গলি, নেহরুনগর, কানপুর, এই অ্যাড্রেস আসল?
নাম কেতন রাওয়াত। কেতন রাওয়াত। হ্যাঁ। একটা ফোন নাম্বার এই অ্যাড্রেসে রেজিস্টার্ড, নাম নেহা সাইনি। ও, আপনি সঠিক ঠিকানায় এসছেন। নেহা এখানেই থাকে, আমার স্ত্রী হয়। ব্যাপারটা কি সাহেব? নেহা সাইনি মার্ডার হয়েছে। এটা কিভাবে হলো? জানার চেষ্টা চলছে, কিন্তু তার আগে আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে চাই যে নেহার ফোনে তোমার একটাও কল নেই, একটাও মেসেজ নেই, এরকম কেন? এরকম কেন? হ্যাঁ, এটাই না। কে করলো বলুন না সাহেব, কে করলো? এনাদের দুজনকে চেনো? না, এরাও কি ওর সাথেই মারা গেছে নাকি? হ্যাঁ, এনাদের বাড়িতেই। নেহা এদের বাড়িতে কি করছিল? নেহা ওদের বাড়িতে কি করছিল? অদ্ভুত ব্যাপার তো এটা। আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন আপনারা? আরে, কে মেরে ফেললো আমার স্ত্রীকে আর কেন? তোর স্ত্রী ঠিক কি করতো? করতো আমার স্ত্রী? এই তোতা পাখির মতন দুবার করে কথা বলা বন্ধ কর আর জবাব দে। তোর স্ত্রী ধীরেন্দ্র চৌধুরী লতা চৌধুরীর সঙ্গে একই বাড়িতে মারা গেছে। প্রশ্ন বন্ধ কর, উত্তর দেওয়া শুরু কর। উত্তর দেব? আর আমার প্রশ্নের উত্তর কে দেবে? দেখ, তুই এটা বল যে তোর বউ ধীরেন্দ্র চৌধুরী আর লতা চৌধুরীর বাড়িতে কি কাজ করতো? কোনো জব? আমি জানি না, আমি এসব কিচ্ছু জানি না। সত্যি জানিস না তোর বউ কি করতো? না না, জানি না। বাদল। বাদলের মানে কি? বাদল? ও, ওই আকাশের বাদল? কেতন, আমরা তোর বউয়ের ফোনে মেসেজ পেয়েছি নানা নম্বর থেকে, যাতে লেখা রয়েছে বাদল, BADAL, বাদল, বুঝলি? এটা কোনো কোড ওয়ার্ড? আমি কি করে বলবো সাহেব? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি, বাদলের একটাই অর্থ, ওই আকাশে যেটা ঘনিয়ে আসে না, বৃষ্টি হয়, কালো হয়ে যায়। ও, আমি তো ওটাই জানি সাহেব। না স্যার, আমি জানি না এই বাদলের মানে কি, এর কোড ওয়ার্ড কি, আমি কিচ্ছু জানি না স্যার। এই মেয়েটা তোমার বাড়িতে কাজ করতো কি? তাহলে আমি ওর ব্যাপারে জানতাম না স্যার। তোমার বাবার সঙ্গে কাজ করতো ওনার অফিসে? জানি না স্যার, আমি কিছুই জানি না। সাহেব, আমি মেম সাহেবের বাড়িতে সকাল 8টার সময় যাই, সব কাজ করি, ঘর মুছি, দুপুরে রান্না করে তারপর 11টার সময় আমি বাড়ি ফিরে আসি। এই মেয়েটা, এই মেয়েটা কে? কখনো দেখেছে নাকি? জানি না, তবে হ্যাঁ দেখেছি, একবার চাও বানিয়ে দিয়েছিলাম। সব মিলিয়ে ওই 6বার মতো দেখেছি সাহেব। 6বার দেখেছো, কিন্তু ওর নামটুকু নিয়ে জানো না তুমি? আমি শুধু মন দিয়ে আমার কাজটাই করি। হ্যাঁ, আমি একবার মেম সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে এই মেয়েটা কে। মেম সাহেব, ও কোনো আত্মীয় আপনার? ওই যে ওই মেয়েটা আসে এখানে, খুব সুন্দর দেখতে। আচ্ছা শুন, বেগুনের ভর্তা বানাবি, সর্ষের তেল দিবি আর অনেকটা রসুন দিবি, তোর সাহেব খুব পছন্দ করে। আমি বুঝে গিয়েছিলাম সাহেব, মেম সাহেব এড়িয়ে গেল। নেহা সাইনি 4-6বার তোমাদের বাড়িতে এসেছিল, ব্রেকফাস্টও করেছিল। তোমার মা, তোমার বাবা কখনোই ওর ব্যাপারে কিছু বলেনি? আমি আপনাদের বারবার বলছি আমি এই মেয়েটাকে চিনি না, আপনারা এক কথা বারবার আমাকে জিজ্ঞেস করছেন। আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? আমি কিন্তু সত্যি বলছি, আর সত্যটা হলো এইটাই। ওই যুবতী মেয়েটি তোমাদের বাড়িতে আসা যাওয়া করতো, তোমার বাবা মার সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছিল, আর 3 জনের একসঙ্গে মার্ডারটা হয়েছে। তুমি শুধুমাত্র একলাই নও যে ওর ব্যাপারে কিছু জানো না, এমনকি ওই মহিলার স্বামী যে তোমাদের বাড়ি, তোমার বাবা, তোমার মা তার সম্বন্ধেও জানে না। তোমাদের কাজের মেয়ে পুষ্পা, সেই মেয়েটিও নেহার ব্যাপারে বেশি কিছু বলতে পারেনি। কি করে হয়? জানি না স্যার, আমি জানি না এরকমটা কি করে হতে পারে। আমি শুধু এতটুকু জানি, আমার মা বাবা আর এই পৃথিবীতে নেই। আমার প্যারেন্টসকে হারিয়েছি আমি। স্ত্রীকে হারিয়েছি আমি সাহেব, এখন মাথা কিছু কাজ করছে না। আমি এটাই বুঝতে পারছি না, আমার স্ত্রী নেহা একজন প্রপার্টিওয়ালার বাড়িতে কেন যেত? এই বাদল বাদল কি জিনিস স্যার? হ্যাঁ, কোথায় যাচ্ছেন সাহেব? আরে আমাকে এইভাবে ফেলে কোথায় যাচ্ছেন সাহেব? উত্তর তো দিন। এইভাবে আপনারা যেতে পারেন না, বলুন আমাকে আমার স্ত্রীকে কে মেরেছে? বাদল, এই নামটা কি সত্যিই কোনো কোড ওয়ার্ড ছিল, কোনো গুপ্ত শব্দ? তেমনই মনে হচ্ছিল।
কিন্তু এটা কোন রহস্যের চাবি ছিল? এই শব্দটা বিভিন্ন ব্যক্তি এই নেহা সাইনিকে মেসেজ পাঠিয়েছিল, কিন্তু পুলিশ যখন এদেরকে খুঁজে বের করলো আর এটার মানে জিজ্ঞেস করলো, তখন সবাই এড়িয়ে যাচ্ছিল। না না, আমি কোনো নেহাকে মেসেজ করিনি। আমি কোনো নেহাকে জানি না। কি নেহা? বাদল? সরি স্যার, আমি জানি না। আমি তো মনেই করতে পারছি না যে আপনি কি ব্যাপারে কথা বলছেন। কথা তো আপনারা নেহা সাইনির মধ্যে হয়েছে। আমি এই শহরের একজন সম্মানিত মানুষ। ইরিটেট কেন করছেন আপনি আমাকে বারবার এই একই প্রশ্ন করে? আপনার ফোন থেকে নেহার ফোনে বাদল এই শব্দটা মেসেজ করা হয়েছে। আমি কোনো নেহা সেনিকে চিনি না, আমি ওনাকে কোনো টেক্সট মেসেজ করিনি। স্যার, আমার মিনিমাম 30 জনের সঙ্গে কথা হয়েছে, প্রত্যেকের ফোন থেকে নেহাকে শুধু একটা মেসেজ করা হয়েছে, বাদল। আর কেউ জানে না যে এই কথাটার মানে কি। কি ধরনের লোক? সব ধরনের রয়েছে স্যার, বড় সড় বিজনেসম্যান, শিক্ষিত চাকুরিজীবীরা, আর কিছু মজদুরও। ধীরেন্দ্র চৌধুরী প্রপার্টি কনসালটেন্ট। নেহার সঙ্গে তার কি সম্পর্ক? খুব বড় একটা ঝামেলা মনে হচ্ছে কিন্তু স্যার, বিষয়টা গভীর কিন্তু। উদ্দেশ্য মার্ডার ছিল রাঠোর। একটা বাড়িতে একটা নয়, দুটো নয়, তিনটে মার্ডার হয়েছে। আর এখনো পর্যন্ত উদ্দেশ্যটার কারণটাই বুঝতে পারছি না। খোঁচরদের অ্যাক্টিভেট করে দিয়েছি স্যার। একটা কথা আছে স্যার, আমার মনে হয় এই যে বাদল কোডটা রয়েছে, এর মধ্যে যারা নেহাকে এক কথার মেসেজ করেছে তাদের মধ্যে 2-4 জনকে তুলিয়ে নি, তারপর ভালো করে 3rd ডিগ্রি দিই, রহস্যের বাদল এমনিই সরে যাবে। কিন্তু নেহার স্বামী কেতন রাওয়াতকে ছাড়বে না। মনে হচ্ছে ও অ্যাক্টিং করছে। যতটা দেখাচ্ছে তা থেকে অনেক বেশি জানে। হয়তো কেতন আমাদের প্রাইম সাসপেক্ট স্যার। সেটাই ঘটনা ঘটিয়ে এখন আমাদের সামনে ড্রামা করছে। রাঠোর, একটা কাজ করো, ওর পুরো হিস্ট্রি বার করো, প্রত্যেকটা কল ট্র্যাক করো, আচ্ছা করে পালিশ করো। ও সাহেব, ও সাহেব, আরে আমাকে এখানে আটকে রেখে কি করতে চাইছেন আপনারা? আরে স্ত্রী আমার মারা গেছে, জীবন আমার নষ্ট হয়েছে। আরে সাহেব, আমাকে যেতে দিন এখান থেকে। আরে ছাড়ুন না আমাকে। ও সাহেব, এখানে কেউ কিছু শুনতেও পায় না নাকি? পুলিশ শেষ পর্যন্ত নেহা সাইনির বাড়ির লোকেদের ট্রেস করলো, যারা উত্তরপ্রদেশের জৌনপুরে থাকতো। এই নেহার একটা মাও আছে, একটা ভাইও আছে, বাবা নেই। ওদের কানপুর চলে আসতে বলো। ঠিক আছে, আমি বলে দেবো স্যার, কিন্তু ওনাদের নেহার মার্ডারের ব্যাপারে কোনো আইডিয়া নেই স্যার। কারণটা হলো ও 2 বছর আগে এখান থেকে চলে গেছে। চলে গেছে মানে? পালিয়ে গেছে? প্রতিবেশী তো ওটাই বলছে। এই প্রতিবেশীদের সঙ্গে আমার কথা বলতে হবে। আমাদের মধ্যে ভিন্ন জাতে বিয়েই হয় না, তার উপর পালিয়ে গিয়েছিল। আপনি সব সম্পর্ক ভেঙে দিয়েছিলেন নেহার সঙ্গে? ও ভেঙে দিয়েছিল স্যার, লজ্জায় মুখ দেখানো যাচ্ছিল না। একমাত্র দিদি ছিল তোমার, এত রাগ কেন? দিনকাল বদলাচ্ছে, জাতপাতের বাদল কেটে যাচ্ছে। আমরা বাকিদের মতো নই, আমাদের জন্য মরে গেছে 2 বছর আগে। 2 দিন আগে পর্যন্ত বেঁচে ছিল তোমার দিদি, ওকে নৃশংসভাবে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। আমরাও তো মরে যাচ্ছিলাম স্যার, একটু একটু করে এত বছর ধরে। আমাদের মনে ওর জন্য কোনো জায়গা নেই, আর চোখেও কোনো জল নেই। স্যার, আমার ভাই কেতন নেহাকে বিয়ে করে খুব পস্তিয়েছে। কেন পস্তিয়েছে? ও আপনাদের বলেনি? কি করে বলবে? হয়তো লজ্জা পেয়েছে। তো তুই বলে দে, ভিতরে রাখলে আমরা টেনে বার করব। শরীর খারাপ করবে তোর, এটা ভুলে যাস না মেয়েটার খুন করা হয়েছে। ব্যবসা করতো, দেহ ব্যবসা করতো নেহা। বাদল একটা কোড ওয়ার্ড। আচ্ছা, কি ব্যাপারে? বাদল মানে হলো আমি তোমার সঙ্গে বসবো সেক্স করবার জন্য। আচ্ছা, এই যে নেহা আছে, ও কি কল গার্ল ছিল? আরে ভাই, ওর নাম করা কলগাল ছিল, ওর অনেক লম্বা লিস্ট ছিল। লোক শুধু মেসেজ করতো বাদল, তারপর ওর মেসেজ যেত কবে। আচ্ছা, এই যে ধীরেন্দ্র চৌধুরী আছে, প্রপার্টি কনসালটেন্ট, ওর সাথে নেহার কি কানেকশন? সেটা তো জানি না ভাই, কিন্তু এই 1 বছর আগে নেহা নামে যে মেয়েটা ছিল না, ও কানপুরের আলাদা আলাদা হোটেল আর লজে এই ব্যবসা চালাতো, কিন্তু 1 বছর হয়ে গেল সেটা বন্ধ হয়ে গেছে। কেন? সেটা তো জানি না ভাই। ওই ধীরেন্দ্রর জন্যে? সেটা তো এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু খোঁজ খবর চলছে।
কোন মুখে বলতাম সাহেব? লজ্জায় তো আমার মুখই বন্ধ হয়ে গেছিল। আমার রোজগার তেমন ভালো নয় সাহেব, একটা কারখানায় মজদুরি করি। আমি ওকে তাই কিছু বলতেই পারতাম না। কেন বলতিস না? কি বলতাম সাহেব, কি বলবো? 1 বছর আগে আমার কপালটা জানেন আরো পুড়ে গেল, কাজ চলে গেল আমার। কেন চলে গেল? শরীর খারাপ হয়েছিল, টাইফয়েড হয়েছিল খুব বাজেভাবে, অ্যাডমিট হতে হলো আমায়। নেহা, আমি কি বলছি শোনো, এখানে অনেক বিল হয়ে যাবে গো, সরকারি হাসপাতালে শিফট হয়ে যাই। তুমি এখানেই থাকবে, এখানে ভালো চিকিৎসা হয়। টাকা আসবে কোত্থেকে? সেটা আমি দিয়ে দিয়েছি। তুমি দিয়ে দিয়েছো? হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি। কি করে? নতুন চাকরি পেয়েছি, অ্যাডভান্স নিয়েছি। কিসের চাকরি? সেলস গার্লের। কোথায়? আরে কত প্রশ্ন করো। সেলস গার্ল বলতো খালি, কোনোদিনও বলেনি কলগাল ছিল, শরীর বিক্রি করতো। তুই কি করে জানলি? আমি কি করে জানলাম এটা? 3 মাস পর হিসাবের বাইরে টাকা থাকতো ওর কাছে। আমার শরীর খারাপ ছিল সাহেব, মাথা খারাপ ছিল না। সন্দেহ হলো আমার, আমি জিজ্ঞেস করলাম। আরে আলাদা আলাদা প্রোডাক্ট আছে, আর আমি আমার কাজে একদম টপ ক্লাস। এক একটা বিক্রিতে আমি দারুণ কমিশন পাই, সেই জন্যই তো টাকা বাদলের মতো ঝরছে। ভালো সময় এসেছে আমাদের। ভালো সময় এসে গেছে। মিথ্যে কথা বলছো তুমি। দেখো, কি সত্যি আর কি মিথ্যে সেটা আমি জানি না, কিন্তু সমাজের একটাই সত্যি, আর সেটা হলো টাকা। টপ জামা কাপড়, টপ মেকআপ, সব নতুন স্কুটি নিয়েছিল সাহেব। আমার এটা জানার খুব দরকার ছিল, উৎসটা কি এই টাকা উপার্জনের। পিছু করতে করতে গিয়ে পৌঁছালাম ওই ধীরেন্দ্র চৌধুরীর বাড়িতে। ও ভেতরে যাচ্ছিল সাহেব, 2 বার পিছু করে আমি দেখেছি ওখানে যেতে ওকে। তবে যে তুই আগে বলেছিস ধীরেন বাবুকে তুই জানিস না। আমি কোথায় জানতাম সাহেব, আমি তো শুধু ওনাকে বাড়ির দরজা খুলে নেহাকে ভেতরে নিতে দেখেছিলাম, কোনোদিন কথা হয়নি আমার সাথে। এবার তো তুই মিথ্যে বলছিস, আর এখানে মিথ্যেটা বললেই না পেটাই হয়। এখানে সত্যি আর মিথ্যে খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্ব থাকে। ও বুঝতো না সাহেব, কোনোদিন সত্যি বলতো না। তারপরে একদিন আমার মাথা গেল গরম হয়ে, আমি জানতে পেরে গেছি তুমি কোন জিনিসের সেলস গার্ল নেহা। তাহলে বলো, কি বিক্রি করি আমি? আচ্ছা, কি বিক্রি করো তুমি? আমার মুখ থেকে শুনতে চাও সেটা? আরে তুমি নিজেকে বিক্রি করো। না, আমি শুধু আমার শরীরটাই বিক্রি করি, যাতে নিজেকে আর তোমাকে বিক্রি হওয়া থেকে বাঁচাতে পারি, নিলাম হওয়া থেকে বাঁচাতে পারি, গরিব হওয়া থেকে বাঁচাতে পারি, আর কি। আরে গরিব কে নয় এখানে? আমি না, কিন্তু তুমি তো। তোমার ইনকামে সংসার কি, রান্নাঘরটাও চলবে না, তার উপরে তোমার আবার এই শরীর খারাপ। সারাটা জীবন পড়ে আছে আমাদের, আর শেষ জীবনটাও তো ভালো কাটাতে হবে। কোথা থেকে পাবো এতগুলো টাকা বলো? হ্যাঁ, আমি একটা কল গার্ল। লজ্জা শরম গুলে খেয়েছো নাকি? লজ্জার কথা তো তুমি বলোই না। এত সুন্দর বউটাকে এই বাড়িতে ভিখারির মতো রাখতে তোমার লজ্জা করলো না? লজ্জা না, গর্ববোধ করি আমি নিজের ওপর। আরে একটা সুন্দর জীবনই তো কাটাচ্ছি আমি, আর এই সম্পূর্ণ মজাটা তুমিও পাচ্ছ তো? কি চুপ করে গেলে কেন তুমি? ওর প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহসই আমি পেলাম না সাহেব। ওর কথায়, ওর হাব ভাবে একটা জিনিস পরিষ্কার ছিল সাহেব, নেহা আমার থেকে দূরে চলে গেছিল। সেদিনের পর থেকে আমাদের সম্পর্কে একটা প্রাচীর তৈরি হয়ে গেছিল সাহেব। কেউ কোনো কথা বলে না, কোনো প্রশ্ন নেই, কিচ্ছু না। আর এই যে তুই আমাদের মধ্যে নীরবতার একটা প্রাচীর তুলছিস, এটা কবে ভাঙবি? সম্পর্কের প্রাচীর? এসব আপনি কি বলছেন সাহেব? ওই 3 জনকে কেন মেরেছিস তুই? কি বলছেন আপনি সাহেব? যদি মারতেই হতো তাহলে ধীরেন্দ্র চৌধুরী আর তার স্ত্রীকে কেন, নেহার সাথে সাথে 2-3 ডজন গ্রাহককেও মেরে ফেলতাম তাহলে। কিন্তু এসব করে লাভ কি হতো সাহেব?
সংসার তো সত্যি খুব ভালো চলছিল। কিন্তু তোর বুদ্ধিটা তো খারাপ চলছিল। আমি যদি মেরেই থাকতাম তাহলে আমি চুপচাপ কি আপনার জন্য বসে অপেক্ষা করছিলাম? পালিয়ে যেতাম না আমি? আর সত্যি বলি সাহেব, আমার ধীরেন্দ্র চৌধুরীর উপর সত্যি একটুও রাগ ছিল না। এখন তার বাড়ির চার দেওয়ালের মধ্যে যা কিছু হতো তাতে আমার কিচ্ছু এসে যেত না। নেহার স্কুটি কোথায়? স্কুটার। আচ্ছা, স্কুটার, ওর স্কুটার, একটা স্কুটার ওর কাছে থাকতো সাহেব। এখন ও যখন নেই তো আপনার কাছে হবে বোধহয় ওটা, না? স্যার, প্রতিবেশীদের সঙ্গে কথা বললাম আমি, যতীন আর মিতালি রয় দুজনেই বললো যে নেহা নিজের স্কুটারে আসতো ধীরেন্দ্র বাবুর বাড়িতে। কিন্তু কম্পাউন্ডে কোনো স্কুটার ছিল না। হয়তো খুনি নিজের সাথে নিয়ে গেছে স্যার। আরে সবকিছু তো বলেই দিলাম সাহেব আমি। এবার আমাকে যেতে দিন সাহেব, আমি দ্বিতীয়বার কাজটা আর হারাতে চাই না। কেতনকে খুব অদ্ভুত লাগছে। আজকে আপনারা কিচ্ছু পাবেন না। মনে হচ্ছে মাথা ঠিক আপনারা কি নেই। আমার কথা শুনতে পাচ্ছেন না কাণ্ডটা সাহেব? ওই ঘটিয়েছে, কিন্তু ধুলো দিচ্ছে আমাদের চোখে। আরে লজ্জা শরম নেই নাকি আপনাদের? একটুও লজ্জা নেই? ও যাই ছিল না কেন আমার স্ত্রী ছিল, কেউ একজন ওর খুন করে দিল, আর আপনারা কিনা যে এখন শোকার্ত তাকেই বন্দি বানিয়ে রেখে দিয়েছেন। স্যার, নেহার বডি দেখার পরে এর চোখে এক ফোঁটাও জল আসেনি, কিচ্ছু না। ও বোধহয় বাড়িতে আমাদের জন্যই ওয়েট করছিল, যে আমরা কখন ওর বাড়িতে আসবো, কখন ওকে তুলে নিয়ে যাবো, আর কখন ও নিজের নাটক শুরু করবে। ধীরেন্দ্র চৌধুরী আর নেহা সাইনির কানেকশন বোঝা যাচ্ছে না। হয়তো ও বাদল টাইপ করেছে হয়তো। অফকোর্স, কিন্তু নিজের স্ত্রীর প্রেজেন্সে আমরা যে তথ্য পেয়েছি রাঠোর, তো নেহা লতা দেবীর সঙ্গে খুব ভালোভাবে সম্পর্ক তৈরি করেছিল। বাদল, এই কোড ওয়ার্ডটার উপর থেকে বাদল সরে গিয়েছিল, কিন্তু নেহা সাইনি সিনিয়র প্রপার্টি কনসালটেন্ট ধীরেন্দ্র চৌধুরীর বাড়িতে কেন যাতায়াত করত, তার স্ত্রীর সঙ্গে হেসে খেলে কিভাবে মিলেমিশে গিয়েছিল, এইসব প্রশ্নের উপর এখনো কালো বাদল ছেয়ে রয়েছে। আর তারপর ছিল নেহার স্কুটারটা হারিয়ে যাওয়ার রহস্য, যেটা হয়তো খুনি নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল। কিন্তু এরকমটা কেউ কেন করবে? এই কাজটা নেহার ভাই মুকেশই করেছে, ঠিক পাক্কা। জাতের বাইরে বিয়ে করেছিলি তো ঠিক আছে, কিন্তু রোজগার না জানে কোন জন্মের পাপ ছিল এটা। তোকে আবার পুলিশ থানায় নিয়ে যাবে? আরে মাথা খারাপ হয়ে গেছে পুলিশ আলাদের, আমার উপর সন্দেহ করছে বোকাগুলো। আমি ওদের বলছি যে নেহার স্কুটার ঠিক মুকেশের কাছে আছে। এতদিনে তো বিক্রি বাট্টা করে খেয়েও ফেলেছে টাকা সব। স্যার, যদি আমার থেকে আপনার সব ইনফরমেশন জানা হয়ে যায় তাহলে কি আমি লখনৌ যেতে পারি প্লিজ? ঠিক আছে সৌরভ, যদি তোমায় দরকার পড়ে তাহলে কন্ট্যাক্ট করব। প্লিজ কোঅপারেট করো। আমার মা বাবার খুন হয়েছে, আমি কোঅপারেট করবো না তো কে করবে বলুন? স্যার, আমি মিথ্যে বলবো কেন? আমিও নেহার সঙ্গে বসেছিলাম, কাস্টমার ছিলাম ওর। মাসে একবার তো হয়েই যেত স্যার। বাদল বলে যে কোডটা, ওটা শুধু প্রথমবারের জন্য, তারপর আর কোডের দরকার হতো না, ডিরেক্ট ব্যবসা। এই বাদল কোডটা কে দিয়েছে তোমাকে? একটা বন্ধু, ও নেহার কাস্টমার ছিল। হ্যাঁ স্যার, আমি প্রশান্তকে বাদলের কোড দিয়েছিলাম। আর তোকে কে দিয়েছিল চন্দন? তো দীনেশ রাস্তোগি, তুমি কি প্রতিবার ধীরেন্দ্র চৌধুরীর বাড়িতেই যেতে নেহার সঙ্গে বসার জন্য? হ্যাঁ স্যার, ও আমাকে সবসময় বাড়িতেই যেতে বলতো। বাড়ি নাম্বার 23, হেমন্ত কলোনি, 3টের সময়। তো দীনেশ রাস্তোগি, প্রথমবার তুমি বাদল কোডটা ইউজ করলে? হ্যাঁ স্যার, আমাকে এটাই বলে গেছিল যে এটা ও স্টাইল, ফার্স্টে বাদল লিখে এসএমএস করতে হবে, তো আমি করে দিয়েছি। যখন তুমি ধীরেন্দ্র চৌধুরীর বাড়িতে যেতে নেহার সঙ্গে বসার জন্য, তো তখন ধীরেন্দ্র চৌধুরী আর ওনার স্ত্রী লতা চৌধুরী ওই মুহূর্তে তোমার সামনে থাকতেন? ওরা কারা ছিল তো আমি জানি না, কিন্তু নেহা আমাকে সবসময় ওই অ্যাড্রেসই ডাকতো, যেখানে বাকি কাস্টমারদেরও ডাকতো। বলুন। ওই নেহা। আসুন। সবকিছু ওখানে ওই রুমেই হতো। সমস্ত কাস্টমারের সঙ্গে নেহা ওই রুমেই বসতো? ও, ওটা আমি কি করে বলবো স্যার, কিন্তু আমি যখনই যেতাম স্যার
ওই রুমেই। এই ধীরেন্দ্র চৌধুরী এই কাজের জন্য কোনো কমিশন টমিশন কি নিতেন? বা ওনার স্ত্রী লতা চৌধুরী ঘরের ভাড়া টাড়া কিছু বা না স্যার, ওরকম তো কোনো দেনা পাওনা ছিল না। বাকি নিহার যা রেট হতো ওটা তো সে অ্যাডভান্সই নিত। তারপরে ওদের কিছু কি দিত সেটা নিয়ে আমি কি করে বলবো স্যার। তুমি নেহার কাছে কতদিন ধরে যাচ্ছিলে? স্যার মানে প্রথমবারে আমি 1.5 বছর আগে দেখা করেছিলাম। তারপর ও আলাদা আলাদা জায়গায় ডাকতো, কখনো হোটেলে কখনো লজে। কিন্তু 1 বছর ধরে স্যার এই অ্যাড্রেসটাই স্যার ফিক্স ছিল। এটা তো একদম শিওর যে সবকিছু ধীরেন্দ্রবাবুর বাড়ি থেকে অপারেট হতো। এটা বোঝা যাচ্ছে ধীরেন্দ্র আর লতা এই ব্যাপারটা রাজি হয়ে গেছিল, কিন্তু কেন? ব্যাপারটা অদ্ভুত স্যার, কিন্তু তার থেকে অবাক লাগছে আমার এই কথাটা ভেবে যে ওনার ছেলে সৌরভ এই ব্যাপারে একটা কিচ্ছু জানে না। হতে পারে ও সবটাই জানে, লুকিয়েছে, মিথ্যে বলছে। সন্দেহ না করবার কোনো কারণ নেই। স্যার ফোন রেকর্ডস অনুযায়ী মার্ডার যখন হয়েছিল সৌরভ লখনৌতেই ছিল। আজকাল ভাড়ার হত্যাকারী অনলাইনে পাওয়া যায় রাঠোর। স্যার আমি সৌরভ আর নেহার হাজবেন্ড কেতন রাওয়াতের ফোন কলস বাইরে থেকেও চেক করিয়েছি, কিন্তু কোথাও একটা কিচ্ছু হিন্ট পাচ্ছি না আমি। হতে পারে অন্য কোনো ফোন ইউজ হয়েছে হয়তো, যেটা এখন অবধি আমাদের হাতে আসেনি। 3 মার্ডার হয়েছে আর সবকিছু স্মুথলি হয়েছে। নেহার স্কুটারটা কেন নিয়ে গেল? কেতানের থেকে নেহা স্কুটারের নাম্বার পেয়েছি স্যার। আমি লুকআউট নোটিস আর অ্যালার্টের কথা বলে দিয়েছি খুব স্যার। অদ্ভুত লাগছে রাঠোর, একটা বাড়িতে 3 মার্ডার হয়েছে, কিন্তু সেখানে কোনো টাকা পয়সা বা কোনো গয়না খোয়া যায়নি। বাড়ি থেকে শুধু টিভি আর এক ভিকটিমের স্কুটার নিয়ে গেছে। কিন্তু স্যার রবারির জন্য তো মার্ডারের কেস হয়নি। এটা রবারির জন্য মার্ডার নয়, বরং জীবনে গভীর চোট পাওয়ার ফলে ঘটেছে। স্যার ওই কেতন রাওয়াত সিডির মতো বেরিয়ে যাচ্ছে স্যার, বলছে যে আপনার সঙ্গে কথা বলবে। হ্যাঁ ভাই, চল বল, কি এমন কথা আছে বল। সাহেব আমি আপনার পায়ে পড়ছি সাহেব, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে যেতে দিন সাহেব। মালিক যদি বের করে দেয় কাছ থেকে তাহলে ভবিষ্যতে আর খাবার দাবারই জুটবে না। এই নাটক করছিস? এমনিতেও আমাদের ডান্ডা খাবার পর আর খাবার অবস্থায় থাকবি না। আমি মিথ্যা কথা বলছি না আপনাকে, আমার কপালটাই খারাপ ছিল সাহেব। এক তো বাড়ির অমতে আমি অন্য জাতের মেয়েকে বিয়ে করলাম, নিজের বাড়ির লোকেরা রেগে গেল, আর যার জন্য আমি পালালাম সেই আমাকে ছেড়ে পালিয়ে গেল। তোর দ্বিতীয় নাম্বারটা কি কেতন? মোবাইল নাম্বার? হ্যাঁ তোর নাম্বার। তোর আর একটা নাম্বার যেটা দিয়ে তুই ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগ করেছিস, দিয়ে তুই তোর স্ত্রী নেহাকে খুন করিয়েছিস, ধীরেন্দ্র চৌধুরী লতা চৌধুরীকে খুন করিয়েছিস, কারণ তারা তোর স্ত্রী নেহাকে তাদের বাড়িতে বেশ্যাবৃত্তি করতে দিত। আবার ভ্রান্ত ধারণার জালে ফেসে যাচ্ছেন সাহেব, আমাকেও ভাসিয়ে দিচ্ছেন। আমি সামান্য মজুর, আমার কাছে একটাই ফোন ছিল যেটা এখন আপনাদের কাছে আছে। আমার অত ক্ষমতা নেই সাহেব যে আমি 2টো ফোন কিনবো। আর বলুন সাহেব, ভাড়ার অস্ত্র কি বাজারে গাজর মূলের দামে বিক্রি হয়, যে বাজারে গেলাম আর নিয়ে চলে এলাম সস্তায়? আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না সাহেব? কারণ তুই আমাদের থেকে লুকোচ্ছিস। লুকোচ্ছি মানে? আমি বলছি না যেটা আমার বলা উচিত ছিল। হ্যাঁ, যেটা তুই আমাদের কখনোই বলিসনি, যে তোর স্ত্রী একজন কল গার্ল। হ্যাঁ, আমি যেটা আপনাকে এখন বলতে যাচ্ছি না সেটা শুনে আপনাদের মাথা ঘুরে যাবে। ঘুরুক, বল। আপনি আমাকে একটা কথা দিন, যে খবরটা আমি এখন আপনাকে দেব সেটা শোনার পর আপনি আমাকে ছেড়ে দেবেন। এই কেতন রাওয়াত, এটা পুলিশ স্টেশন, এখানে ডিলিংস চলে না, আর আমার পুলিশ স্টেশনে তো একদমই চলে না। চল বল, কে বলবি? সাহেব আপনারা ধীরেন্দ্র চৌধুরীর বাড়িতে কটা ফোন পেয়েছিলেন সাহেব? 3টে। কেন? কার কার ছিল সাহেব? লতা চৌধুরী, ধীরেন্দ্র চৌধুরী আর নেহা সাইনির, তোর স্ত্রী। এই মাজনের বিজ্ঞাপন দেখাস না। সাহেব আপনি জিজ্ঞেস করছিলেন আমার কাছে 2টো ফোন আছে কিনা। কোথায় তোর অন্য ফোনটা? সাহেব আমার কাছে তো 2টো ফোন নেই, তাহলে কিন্তু নেহার কাছে ছিল, ওর কাছে 2টো ফোন ছিল সাহেব। আমাদের মধ্যে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছিল, ওর কোনো ইন্টারেস্টই ছিল না আমার উপর। আমি কাছ থেকে ফিরতাম, ও ফিরেও তাকাতো না। ও ব্যবসা করে আসতো আর অন্য ফোনটা নিয়ে খেলতে লাগতো, এখানে ওখানে ঘুরে বেড়াতো। সাহেব ওখানে আপনারা নেহার অন্য ফোনটা পাননি? আরে ওই নেহার আরেকটা নাম্বার বল তাড়াতাড়ি। আসলে ব্যাপারটা হচ্ছে সাহেব, মুখস্থ করিনি কখনো। আমার মোবাইলে ওটা আছে, ওই হাবেলদার সাহেব নিয়েছিলেন, আপনার কাছে আছে, দিন না আমাকে।
এই নিন সাহেব লিখুন 444765898। ওই আপনারা যেরকম ওই করেন না সাহেব, ওই নাম্বার দিয়ে ফোন খুঁজে নেন, ব্যাস একবার যদি ওটা পান তাহলে বুঝে নিন আপনি খুনিকে ধরে ফেলেছেন সাহেব। The number you have called is currently switched off. বন্ধ আছে বলছে স্যার। বন্ধ না হলেও অবাক হতাম। কল রেকর্ড চাও, তারপর দেখছি কেতনকে। স্যার আমার মনে হচ্ছে এই কেতন খেলছে আমাদের সাথে। খেলুক না, দেখি কত খেলে, কতদিন খেলতে পারে। ট্রিপল মার্ডার কেস স্টার্ট হোক, স্কুটার চুরির নয়। ও সাহেব, আরে এবার তো আমাকে ছেড়ে দিন। এত বড় একটা টিপ দিলাম আপনাদের। আরে আমি কোনো গেম টেম খেলছি না আপনাদের সাথে। কে খেলছিল এই খেলাটা? কে এই রহস্যময় বাদলের আড়ালে বসে লুকোচুরি খেলছিল এটা ভেবে যে তার আসল পরিচয় কখনো সামনে আসবে না? কেউ খুব গভীর আঘাত পেয়েছিল, যে কারণে একটা নয়, দুটো নয়, তিনটে মার্ডারের প্ল্যান করা হয়েছিল আর তার এক্সিকিউটও করা হলো। কেউ এরকম ছিল যার ধীরেন্দ্র চৌধুরীর বাড়িতে ঘটা এইসব বিষয় নিয়ে ভীষণ ঘেন্না হতে শুরু করে। নেহার আরেকটা নাম্বার বল তাড়াতাড়ি। 444765898। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। বন্ধ বলছে স্যার। বন্ধ না হলেও অবাক হতাম। কল রেকর্ড চাও, তারপর দেখছি কেতনকে। মনে হচ্ছে স্যার এই কেতন খেলছে আমাদের সাথে। দেখি কত খেলে, কতদিন খেলতে পারে। ট্রিপল মার্ডার কেস স্টার্ট হোক, স্কুটার চুরির নয়। এই ট্রিপল মার্ডার কেসে পুলিশের কাছে এটা প্রথম সূত্র ছিল যে খুন হওয়া 3 ভিকটিমের মধ্যে নেহা সাইনির কাছে আরো একটা ফোন ছিল যেটা ক্রাইম সিনে পাওয়া যায়নি, কিন্তু সেই ফোনের বিষয়ে জানা যায় নেহার স্বামী কেতন রাওয়াতের কাছ থেকে, যে নিজেই এই কেসের একজন সন্দেহভাজন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.